মাগো, আমি তোমার মেয়ে হয়ে তোমাকে সুস্থ করার জন্য কিছুই করতে পারছি না। হে বিধাতা, হয় মাকে সুস্থ করো, আর নয়তো আমাকে তুলে নাও। আমি যে আমার মায়ের কষ্ট আর সহ্য করতে পারছি না। ছোট্ট পারুল এভাবে কাঁদতেই থাকে। অন্যদিকে একটা পরী আকাশ থেকে পারুলের কান্না দেখে বলতে থাকে, আহারে, ছোট্ট পাখিটা কত কাঁদছে, যাই দেখি ওকে কোনো সাহায্য করা যায় কিনা। এই বলে পরী আকাশ থেকে সোজা পারুলের সামনে চলে আসে। এই যে ছোট পাখি, তুমি এভাবে কাঁদছো কেন? তোমার কিসের এত দুঃখ? আমার মা অনেক অসুস্থ। আমার বাবা নেই, অনেক আগেই মারা গিয়েছে। ডাক্তার বলেছে মাকে ঠিক মতো ওষুধ খাওয়াতে না পারলে মাও বাবার মতো আমাকে ছেড়ে চলে যাবে। আমি মাকে ছাড়া থাকতে পারবো না। মাকে ভালো করার মতো আমার কাছে কোনো টাকাও নেই। আহারে, তোমার অনেক দুঃখ, তুমি কেঁদো না, আমি তোমাকে সাহায্য করব। তুমি কিভাবে আমাকে সাহায্য করবে? আর কে তুমি? তোমাকে তো আমি চিনতে পারছি না। আমি হলাম পরী, আমি জাদু শক্তির মাধ্যমে তোমাকে সাহায্য করব। পরী এই বলে জাদু করে এক থলে সোনার মোহর প্রকট করে। এই নাও সোনার মোহর, এগুলো দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করাবে, তোমার মা সুস্থ হয়ে উঠবে। পরী, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার এই ঋণের কথা আমি কখনো ভুলবো না পরী। আর প্রশংসা করতে হবে না, তুমি এবার যাও। আর হ্যাঁ শোনো, তোমার জানাশোনা কোনো অসহায় গরিব পাখি থাকলে তাকে আমার কথা বলে আমাকে স্মরণ করতে বলবে, কেমন? আচ্ছা ঠিক আছে পরী, আমি চললাম। এরপর পারুল আর পরী দুজন দুজনের কাছে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। আমাদেরকে সাহায্য করার জন্য পরীকে অনেক অসংখ্য ধন্যবাদ। মা, তুমি আজও বেশি অসুস্থ হয়েছো। হায় হায়, তুমি একটু অপেক্ষা করো, আমি কয়েকটা সোনার মোহর বিক্রি করে তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। বলেই পারুল চলে যায় আর কিছুক্ষণের মধ্যে বিউটির জন্য ঔষধ নিয়ে আসে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। বিউটি অনেকটা সুস্থ হয়ে ওঠে। এদিকে একদিন, বিউটি দিদি, বাড়িতে আছো? ও বিউটি দিদি, বাড়িতে আছো গো? হ্যাঁ রে টুনি, বাড়িতে আছি। বল, এভাবে কেন ডাকছিস? দিদি, আজ 3 দিন থেকে বাড়িতে কোনো খাবার নেই। আমি আর আমার মেয়ে 3 দিন থেকে না খেয়ে আছি। দয়া করে আমাকে একটু খাবার দিবে? হ্যাঁ, খাবার দিব। তার আগে আমি যা বলি সেটা মন দিয়ে শোন। হ্যাঁ দিদি, বলো, কি বলতে চাও? বিউটি টুনিকে পরীর কথা খুলে বলে। সব শুনে টুনি বলে, দিদি, সত্যি বলছো? পরীকে স্মরণ করলে এই পরী সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। তাহলে তোমাকে আর খাবার দেওয়া লাগবে না, আমি বাড়িতে গিয়ে পরীকে স্মরণ করব। পরী, আমার অনেক বিপদ, দয়া করে আমাদেরকে সাহায্য করো। পরী, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? টুনি এভাবে বলার সাথে সাথেই পরী ওর সামনে চলে আসে। টুনি পাখি, আমাকে স্মরণ করেছো কেন? কি চাই তোমার? পরী, আমি আর আমার মেয়ে 3 দিন থেকে না খেয়ে আছি, আমাদেরকে একটু খাবার দিয়ে সাহায্য করো। নয়তো আমরা যে না খেতে পেরে মরে যাব। কেঁদো না, আমি যখন এসেছি তখন আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। এই নাও জাদুর বাটি, এই জাদুই বাটি তোমাকে খাবার সহ তুমি যা চাইবে তাই দিবে। পরী, আমি কি বলেছি তোমাকে ধন্যবাদ জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি অনেক ভালো পরী, তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। তোমাদের সাহায্য করার জন্য পরিরাজ্য থেকে আমাকে নিয়োগ করা হয়েছে, তাই তো তোমাদের সাহায্য করছি। আর কোনো দরকার হলে আমাকে আবারও স্মরণ করো, কেমন? মাই, আমার বড্ড ক্ষুধা লেগেছে। জলদি জলদি পাঠিয়ে গেছি, খাবার চাও। আমি যে আর সহ্য করতে পারছি না। হ্যাঁ রে মা, যাচ্ছি। এই যে জাদুই বাটি, আমাদের খাবার দিয়ে সাহায্য করো। টুনি এভাবে বলার সাথে সাথেই
জাদুই বাটি ওদের সামনে অনেক সুস্বাদু খাবার প্রকট করে, আর টুকি টুনি খুশি মনে সেই খাবার খেতে থাকে। এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। রমেশ, এই রমেশ, বাড়িতে আছিস? তুই আজ কাঠ কাটতে যাবি না নাকি রে? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। তাহলে আজ এত দেরি করছিস কেন? আসলে দাদা, আজ খাবার খেতে দেরি হয়েছে তাই। তবে এবার চলো। এই বলে রমেশ আর দিনেশ কাঠ কাটার উদ্দেশ্যে বনের দিকে চলতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই ওরা দুজন বনে এসে উপস্থিত হয়। রমেশ, জলদি জলদি কাঠ কাটা শুরু কর, নয়তো পরিমাণ মতো কাঠ কেটে নিয়ে যেতে পারবো না আজ। তার আগেই বেলা শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দাদা, চলো চলো। ওরা দুজন কাঠ কাটতে থাকে, আর কাঠ কাটতে কাটতে হঠাৎ ওদের চোখ যায় বনের পাখিদের বাড়ির দিকে। কিরে রমেশ, পাখিদের বাড়িঘরের হঠাৎ এত পরিবর্তন হলো কি করে? কয়েকদিন আগেও তো এদের বাড়িঘর ভাঙাচোরা ছিল। হ্যাঁ হ্যাঁ দাদা, আমারও তো একই প্রশ্ন। এরা আবার আলাদিনের চেরাগ পায়নি তো? জানি না, তবে চল তো পাখিদের জিজ্ঞেস করে দেখি আসল কারণটা কি। এই কালু, তোদের বনের সব পাখিদের এমন পরিবর্তন হলো কি করে? আর তো দেখছি তোরও। তুই না অনেক গরিব ছিলি, তাহলে এত ধনী হলি কি করে? আমাদের সবাইকে পরি সাহায্য করেছে, তাই আমাদের এত পরিবর্তন হয়েছে। পরি? পরি কিভাবে সাহায্য করেছে? আমাদেরকে একটু খুলে বলতো শুনি। শুনতে চাও? তবে শোনো। এরপর কালু একে একে পরীর সাহায্য করার ঘটনা ওদেরকে খুলে বলে, আর কালু চলে যায়। আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এসেছে। কি বুদ্ধি দাদা, বলো তো শুনি। দিনেশ তার বুদ্ধির কথা রমেশের কানে কানে বলে দেয়। বাহ, দারুণ বুদ্ধি দাদা। চলো এবার বুদ্ধিমতো কাজ শুরু করে দেই। পরি, পরি গো, আমাকে সাহায্য করতে চলে এসো। পরি, চলে এসো। রমেশ, আমি এসেছি। তোমার কি সমস্যা? আমাকে খুলে বলো, আমি সব শুনে তবেই সাহায্য করব। পরি এসব বলতেই একটা গাছের আড়াল থেকে দিনেশ বেরিয়ে আসে, আর পরির অজান্তেই পরীকে জালে বন্দি করে। কি আমাকে এভাবে বন্দি করলে কেন? তোর কাছ থেকে আমরা দুজন দুটো সোনার বাড়ি নেওয়ার জন্য তোকে বন্দি করেছি। রমেশ, তার মানে এসব কিছু তোমাদের পরিকল্পনা? বজ্জাত দুষ্টু, তোদের আমি ছাড়বো না। দাঁড়া, এক্ষুনি জাদু করে তোদেরকে শাস্তি দিচ্ছি। কি, আমার জাদু কাজ করছে না কেন? পরি, তোর কোনো জাদু আমাদের উপর কাজ করবে না, কারণ আমরা তান্ত্রিকের দেয়া মন্ত্রপুত জল গায়ে মেখেছি। এবার বাঁচতে চাইলে আমাদের দুটো সোনার বাড়ি দে, নয়তো তোকে তান্ত্রিকের কাছে নিয়ে গিয়ে মেরে ফেলবো। না, আমি তোদের কিচ্ছু দিব না। ছাড় আমাকে, ছাড় বলছি। দিবি না? দাঁড়া, এক্ষুনি তোকে তান্ত্রিকের কাছে নিয়ে যাচ্ছি। না, নিয়ে যেও না। আমি তোমাদের দুটো সোনার বাড়ি দিব, তবে একটা শর্তে। শর্ত? কি শর্ত বল, আমরা তোর সব শর্ত মানবো। সোনার বাড়ি দেওয়ার সাথে সাথে আমাকে মুক্ত করে দিতে হবে। ঠিক আছে, এবার জলদি জলদি সোনার বাড়ি দে আমাদের। পরে আর কিছু না বলে রমেশ আর দিনেশের কথা মতো দুটো সোনার বাড়ি প্রকট করে। তোরা তোদের সোনার বাড়ি পেয়েছিস, এবার আমাকে মুক্ত করে দে। সোনার বাড়ি পেয়েছি, তোকে আর দরকার নেই, যা, তুই মুক্ত। আজ থেকে আমরা ধনী। চল রমেশ, সোনার বাড়িতে প্রবেশ করি। রমেশ আর দিনেশ দুজন দুটো সোনার বাড়িতে প্রবেশ করে, আর সাথে সাথে সোনার বাড়িতে থাকা দুটো সাপ ওদের দুজনকে তাড়া করতে থাকে। ওরে মারে দাদা, পরি আমাদের একই বাড়ি দিল। ওরে বাবারে, হায় হায়, আমাদের লোভ করা উচিত হয়নি রে। এই সাপ পিছু ছাড়। পরি, বাঁচাও, আমরা ভুল করেছি, ক্ষমা করে দাও পরি, বাঁচাও আমাদের। আর অন্যায় করব না পরি, ক্ষমা করো। লোভে পাপ, পাপে মৃত্যু, এবার বোঝ মজা। পরে চলে যায়। সাপ দুটো রমেশ আর দিনেশকে তাড়া করতেই থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। রাঙামাটি বনের শেষ প্রান্তে একটি ছোট্ট কুড়ে ঘরে থাকতো টোনা আর টুনি। তারা রং বেরঙের মাটির খেলনা তৈরি করে বাজারে বিক্রি করত। কি রে টুনি,
তোরা এখন এই মাটির পুতুল নিয়ে বসে আছিস? তোদের এই মাটির পুতুল কে কিনে নিবে? হ্যাঁ, কে কিনে মানে? শোনো কালু দাদা, তুমি না নিলেও তোমার মতো অনেক পাখিরাই তাদের ছানাদের জন্য আমাদের থেকে সুন্দর মাটির পুতুলগুলো কেনে, বুঝতে পেরেছো? সেটা তো তোদের দেখলেই বোঝা যায়। এত বছর ধরে খেলনা বিক্রি করছিস, অথচ নিজের কোনো উন্নতিই করতে পারিসনি। আজ অব্দি একটা পাকা বাড়িও বানাতে পারিসনি, আর আমাকে দেখ। আহা কালু দাদা, তুমি এখান থেকে যাও তো। শুধু শুধু আমাদের এখানে এসে আমাদের বিরক্ত করো কেন? আমরা এই কুড়ে ঘরে ভালো আছি, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কি রে টনি, তোর কাজ কেমন চলছে রে? আর বলো না টিয়ে দিদি, কাজ তো ভালোই চলছে, কিন্তু ওই কালু দাদা আমাদের নিয়ে শুধু মজা করে। একদিন হলেও আমি পাকা বাড়ি বানাবো আর ওই বজ্জাত কালুকে দেখিয়ে দিব। এভাবেই তারা গল্প করতে করতে বনের পথ ধরে যেতে থাকলে একটি বিশাল বটগাছের নিচে গিয়ে তাদের বুড়িমার সাথে দেখা হয়ে যায়। টনি টিয়ে, তোদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। এ কি বুড়িমা, তুমি এখানে? আর কি এমন গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছো বলো তো? আগে বল, তোরা কোন নদী থেকে এই জল আর মাটি আনলি? তাড়াতাড়ি বল। কেন বুড়িমা, এই তো পাশের ঝর্ণাধারা নদী থেকে এনেছি। আর এমনিতেও আমাদের এই বনে তো শুধু দুইটাই নদী আছে। বাঁচালি আমায়। শোন, এখন থেকে তোরা এই ঝর্ণাধারা নদী ব্যবহার করবি। ভুলেও দক্ষিণের চন্দ্রঝিল নদীতে যাবি না, বুঝলি? কিন্তু কেন বুড়িমা, চন্দ্রঝিল নদীতে কি হয়েছে? আর এমনিতেও তো ওই নদীর মাটিগুলো অনেক ভালো, ওগুলো দিয়ে অনেক সুন্দর পুতুল বানানো যায়। ওই নদীতে এক জলপরী এসেছে, বুঝলি? ভুলে ওই জলপরীকে বিরক্ত করা যাবে না। যদি বিরক্ত করা হয় তাহলে ওই জলপরী নদী ছেড়ে চলে যাবে, আর সাথে সাথে আমাদের অভিশাপও দিয়ে যাবে। কিন্তু তুমি এসব কি করে জানো বুড়িমা? আমাকে ওই জলপরী বলেছে, আর এটাও বলেছে যে আমাদের বিপদে ও আমাদের সাহায্য করবে। তাই তোরা একটু বাকিদের বলে দিস যেন কেউ ওই চন্দ্রবিল নদীতে না যায়। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমরা সবাইকে বলে দিব যেন কেউ ওই চন্দ্রঝিল নদীতে গিয়ে জলপরীকে বিরক্ত না করে। আজ থেকে ওই চন্দ্রঝিল নদী জলপরীর। এরপর তারা সেখান থেকে যে যার বাড়িতে চলে আসে। আর এভাবে সারা দিন কেটে রাত নেমে আসলে চন্দ্রের আলোতে চন্দ্রঝিল নদীর পানি ঝলমল করতে থাকে, আর অন্যদিকে টুনি টোনাকে সব কথা বলতে থাকে। এসব কথা বুড়িমা বলেছে, চলো না আমরা ওই জলপরীর কাছে গিয়ে কিছু চাই, যা দিয়ে আমরা অনেক ধনী হব। না টুনি, আমাদের সংসারে তো তেমন অভাব নেই। সৃষ্টিকর্তা আমাদের যা দিয়েছে তাই অনেক, এর বাইরে আমার আর কিছু লাগবে না। এখন ঘুমিয়ে পড়ো তো। এই টোনাটা না কিচ্ছু বোঝে না। আমি একাই যাবো ওই জলপরীর কাছে আর একটা সোনার পুতুল চেয়ে নিব, তখন আমিও ধনী হয়ে যাব আর কালুর চেয়ে অনেক বড় একটা পাকা বাড়ি বানাবো। তখন কালু আমাকে নিয়ে আর হাসি ঠাট্টা করতে পারবে না। লোভের বশবর্তী হয়ে টুনি জলপরীর সাহায্যের জন্য চন্দ্রঝিল নদীর তীরে পৌঁছালে জলপরী তার উপস্থিত বুঝতে পেরে নদীর উপরে উঠে আসে, আর টুনি তাকে দেখে অবাক হয়ে যায়। এ তো দেখছি বুড়িমার কথা একদম সত্যি। এই জলপরী দেখতে তো অনেক সুন্দর, আর এর কাছে কিছু চাইলে এ নিশ্চয়ই আমাকে দিবে। কি হয়েছে টুনি, এত সকালে তুমি এই চন্দ্রঝিলে কি করছো? আর আমি তো এই বনের মিনু বৃদ্ধাকে বলে দিয়েছি বিনা কারণে এখানে কেউ যেন না আসে। ইয়ে জলপরী, আসলে আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। আমি অনেক গরিব অসহায়, যার জন্য ওই কালু সবসময় আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। তুমি আমাকে একটা সোনার পুতুল দাও না, যেন আমি ধনী হয়ে যাই। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার বদলে তোমাকে যে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমাকে দিতে হবে। আমার প্রিয় জিনিস বলতে আমার গলার এই রূপার মরিচের লকেটটা। এটা আমাকে আমার মা তার মৃত্যুর সময় স্মৃতিস্বরূপ দিয়েছিল। ঠিক আছে, তাহলে তুমি আমাকে তোমার ওই রূপার মরিচের লকেটটাই দাও, আর তার বদলে আমি তোমাকে সোনার পুতুল দিচ্ছি, কিন্তু ভুলেও অহংকারী হয়ে যেও না, কেমন? এ কথা শুনে টুনি অনেক খুশি হয়ে যায়, আর কোনো কিছু না ভেবেই তার প্রিয় রূপার মরিচের লকেটটা
জলপরীকে দিয়ে দিলে তার বদলে জলপরী তাকে একটা সোনার পুতুল দেয়। টুনি, এই টুনি, আমাকে ফলগুলো তুলতে একটু সাহায্য কর না। দেখ না, ব্যাগটা ছেড়ে সব ফলগুলো মাটিতে পড়ে গেছে। না না, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। দেখছো না আমার কাছে এখন সোনার পুতুল আছে, তুমি অন্য কাউকে খুঁজে নাও ময়ূরী দিদি। বাহ, টুনি তো দেখছি ভালোই পাল্টে গেছে। আগে তো না বলতে আমাদের সাহায্য করতো, আর আজ। টুনি দিদি, টুনি দিদি, আমাকে একটু সাহায্য করো না। সে কখন থেকে এই গর্ত থেকে ওঠার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই বেরোতে পারছি না। ধুর ধুর, তোদের সবার কি আজই বিপদে পড়তে হলো? এই শোন, আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, না হলে এই সোনার পুতুল কখন যে চুরি হয়ে যায় কে জানে। তুমি চাইলে কিন্তু আমাকে সাহায্য করতে পারতে টুনি দিদি। আর হ্যাঁ, এভাবে কথাটা না বললেও পারতে। সামান্য পিঁপড়া হয়ে আবার আমার উপর কথা বলিস? বললাম তো আমি তোকে সাহায্য করতে পারবো না। টনি ময়ূরী আর পিঁপড়াকে কোনো সাহায্য না করে সেখান থেকে বাড়িতে চলে আসে। আর বাড়িতে গিয়ে দেখতে পায় মিনু বৃদ্ধা তার জন্য উঠোনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। এ কি বুড়িমা, তুমি আমার বাড়িতে কি করছো? আর যখন দেখেছো আমি বাড়িতে নেই, তখন চলে না গিয়ে এখানে দাঁড়িয়ে কেন? আরে টুনি, আমি তো রোজ তোর বাড়িতে আসি, তুই তো কখনো আমার সাথে এভাবে কথা বলিসনি। আর তোর হাতে এটা কি দেখছি আমি? দেখো দেখো, এটা একটা সোনার পুতুল। জীবনে কখনো এমন জিনিস দেখেছো? এটা আমাকে জলপরি দিয়েছে। তুই কি জলপরির থেকে এটা এনেছিস? তোকে তো সেদিন বারণ করলাম, আর বলেছিলাম শুধুমাত্র বিপদে পড়লেই জলপরির কাছে সাহায্য চাইবি। আর বড় কথা হচ্ছে, তুই এই সোনার পুতুল পেতে না পেতে এমন অহংকার করছিস, এটা কিন্তু মোটেও ঠিক না। হয়েছে হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে এসো না তো। যাও এখান থেকে এখন, আমার এখন অনেক কাজ আছে। টুনির এমন অহংকারী কথাবার্তা শুনে মিনু বৃদ্ধা রেগে গিয়ে সেখানে আর এক মুহূর্ত দেরি না করে চলে যায়। টুনি, তুমি সকাল সকাল কোথায় গিয়েছিলে শুনি? আর ঘর থেকে তো সব শুনলাম, তুমি বুড়িমার সাথে এভাবে কথা বললে কেন? তুমি কি দেখতে পাচ্ছ না আমার হাতে এটা কি? এটা একটা সোনার পুতুল, আর এটা বিক্রি করলে আমরা অনেক ধনী হব, আর তখন আমাদের ধারের কাছে কেউ আসতে পারবে না। আর তুমি আছো বুড়িমাকে নিয়ে। কিন্তু তোমার গলায় রূপার মরিচের লকেটটা কোথায়? ওটা তো তোমার মায়ের শেষ স্মৃতি ছিল। ওটা ওটা নেই, ওটা জলপরি নিয়েছে, আর তার বদলে এই সোনার পুতুল আমাকে দিয়েছে। এখন চুপ করো তো, আর এই পুতুলের কিছু অংশ ভেঙে দিচ্ছি। এটা নিয়ে তুমি বাজারে যাও আর বিক্রি করে টাকা নিয়ে এসো। এরপর টনি সোনার পুতুলটা মেঝেতে রাখতেই সেই সোনার পুতুলটা মাটিতে পরিণত হয়ে যায় আর গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর টুনি এসব দেখে একদম চমকে ওঠে। এ কি? আমি কি দেখছি? না না, এ হতে পারে না। আমার সোনার পুতুল, আমার সোনার পুতুল ধুলোয় মিশে গেল কেন? আমি তোমাকে আগে না করেছিলাম, শোনোনি আমার কথা। আর এখন তুমি তোমার লোভ আর অহংকারের কারণে তোমার মায়ের শেষ স্মৃতি জড়িত ওই রূপার মরিচের লকেটটাও হারালে। এখন যে আর কিছুই করার নেই টুনি, কিছুই করার নেই। আমি কি করলাম টোনা? আমি যে আমার সবকিছু হারিয়ে ফেললাম। আমি কেন যে লোভ করলাম, আর কেন যে বনের পাখিদের সাথে খারাপ ব্যবহার করলাম? টোনা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এরপর টুনি তার নিজের ভুল বুঝতে পেরে কান্না করতে থাকে, কারণ সে তার লোভ আর অহংকারের কারণে তার সবচেয়ে প্রিয় জিনিসটাই হারিয়ে ফেললো। তো বন্ধুরা, দেখলে তো অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। আমাদের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।